অন্যতম একটি গুণ হতে পারে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটি বিপ্লব পরবর্তী বাংলাদেশে বসবাস করছি। কয়েক হাজার মানুষ এখানে শহীদ হয়েছে, লাখো মানুষ আহত হয়েছেন। আজও হাসপাতালের বেডে হাজার হাজার আহত যোদ্ধারা কাতরাচ্ছেন। কিন্তু বাস্তবে করতে এই বিপ্লব পরবর্তী জনগণের যে আকাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা পেয়েছি? সেই বাংলাদেশকে তো আমরা পাই নাই। আজকে বিপ্লবের স্পিরিটকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ বাংলাদেশের জনগণকে এমন ভাবে এরা মেরুকরণ করা কিংবা প্যাকেট করার একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্যাকেজ নিয়ে সামনে হাজির হয়েছে যে বাংলাদেশের জাতি মানেই, বাংলাদেশের জনগণ মানেই এরা একটা পরাধীন জাতি, এরা একটা গোলামের জাতি, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। আজকে বিপ্লবের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল, জনগণের প্রত্যাশা ছিল আমরা একটি বিপ্লবী সরকার পাবো, কিন্তু আমরা বিপ্লবী সরকার পাই নাই। এই বিপ্লবী সরকার কারা গঠন করতে দেয় না? এই বিপ্লবী সরকার কেন হলো না? এই দায়ভার তাদেরকে নিতে হবে যারা 5ই আগস্ট ক্যান্টনমেন্টে দুপুরবেলা বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। সেই বৈঠকে এই হাসিনা রেখে যাওয়া সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা সামনে আনা হলো। আর ওই বৈঠকে উপস্থিত 3 থেকে 4টা রাজনৈতিক দলের শীর্ষ নেতা আর 2 জন প্রফেসর, তারা এক বাক্যে জিহুজুর জিহুজুর বলে মেনে নিলেন। তাদের কারণে আজকে বিপ্লবী সরকার আমরা পাই না। তারাই এই বিপ্লবী সরকারকে ধ্বংস করেছে। আর আজকে তারাই বড় বড় লেকচার দেয়, বড় বড় কথা বলে। জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আন্দোলন করে নাই, ছাত্ররা এই সরকারের জন্য জীবন দেয় নাই। আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার জন্য। হাসিনার রেখে যাওয়া ওই এক ব্যক্তিকেন্দ্রিক সংবিধান বাস্তবায়নের জন্য আমরা জীবন দিই নাই। আজকে এই সরকার দিল্লির এদেশীয় হেডকোয়ার্টার বঙ্গভবনে গিয়ে শপথ নেয় আমরা এই সংবিধানকে জীবন দিয়ে রক্ষা করব। চিন্তা করে যে সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছি, আমরা ভেঙে চুরমার করে দিয়েছি হাসিনার প্রত্যেকটি আইনকে, তারপরে বিপ্লব হয়েছে। সেই বিপ্লবী বাংলাদেশ আমরা পাই নাই। তাদের জন্য পাই নাই, ওই রাজনীতিবিদদের জন্য যারা দিনে 300 বার দিল্লি দিল্লি আর মোদির কলামি করতে প্রস্তুত, তারাই বিপ্লবী সরকার হতে দেয় নাই। আজকে আওয়াজ তুলতে হবে, কণ্ঠ আজকে আবার জাগ্রত করতে হবে। এই বাংলাদেশ জাগ্রত পার্টির মতো যে দিল্লির আধিপত্যবাদ, দিল্লির কলামি এই বাংলার 56,000 বর্গ কিলোমিটার এলাকায় চলতে হবে না। অনেক হয়েছে, অনেক হয়েছে। পরিকল্পিতভাবে আজকে এই দেশটাকে একটা গোলামীর দেশে পরিণত করার সকল কায়দা কানুন দ্বারা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা 5ই আগস্টে বলেছিলাম হাসিনা পালিয়ে গেছে, আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। হাসিনার রুহানি সন্তানরা বাংলাদেশের পরতে পরতে স্তরে স্তরে চেয়ারে চেয়ারে তারা দখল করে রয়েছে। হাসিনার প্রত্যেকটি রুহানি সন্তানকে বাংলার মাটি থেকে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের এই বিপ্লব পরিপূর্ণ হবে না। আজকে সচিবালয়ে যান, 95 ভাগ চেয়ারে হাসিনা রেখে যাওয়া রয়ের দালাল বসা। ওই সচিবালয় থেকে থানা, ইউনিয়ন ওয়ার্ড, এমন কোন জায়গা নেই যেখানে হাসিনার গোলামরা চেয়ার দখল করে রাখে নাই। প্রত্যেকটা জায়গায় তাদের আধিপত্য। 3 দিন সরকার ছাড়ছে আমরা, 5, 6, 7 আগস্ট, এই 3 দিন বাংলাদেশের ক্ষমতা ছিল জনগণের হাতে। এই 3 দিন বাংলাদেশ ছিল জনগণের হাতে। এই 3 দিন বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমরা তখন কি বললাম? উদারতা দেখালাম, মানব প্রেমী দর্দি হয়ে গেলাম। আমরা বললাম না, কিচ্ছু বলার দরকার নেই। আমরা সেদিন বলেছিলাম আওয়ামী লীগ একটা বিষাক্ত সাপ, এই বিষাক্ত সাপকে মেরে লেজে বিষ রাখবেন না, লেজে বিষ রেখে দিবেন। এই সাপ তার বিষ লেজ থেকে মাথায় সোনাতে এনে আপনাকে দংশন করতে সময় লাগে না। কয় মাস হলো? মাত্র 3.5 মাস। 3.5 মাসে এখন এলাকায় যান, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী আপনাকে এখন হুমকি দিচ্ছে। অথচ গত 2 মাস তারা আন্ডারে ছিল, বাংলাদেশ থেকে হারিয়ে গেছিল। কিন্তু এখন তারা এলাকায় আবার
আধিপত্যবাদ বিস্তার শুরু করেছে। করবে না কেন? তাদের দোসররা ডানে বামে উপরে নিচে সব জায়গায় বসা, তারা দেখতে পাচ্ছে আরে চোখ খুললে তো আমাদের লোক, ডানে তাকালে আমাদের লোক, বামে তাকালে আমাদের লোক, তা আমাদের আর সমস্যাটা কি? সব জায়গায় তাদের লোক বসা। এই জন্যই তারা ধীরে ধীরে আরো শক্তিশালী হচ্ছে এই বাংলাদেশকে বেকায়দায় ফেরার জন্য। তারা তাদের যে ষড়যন্ত্র, তাদের যে কনস্পিরেসি, এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আজকে বাংলাদেশ জাগ্রত পার্টির প্রধান যিনি আমাদের ইঞ্জিনিয়ার ইকরাম ভাই, তিনি একজন প্রবাসী। আমরা এই সরকারকে বলেছি গত পরশুদিন সংবিধান সংস্কার কমিশন, এই কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, আমি নিজে আমাদের দলের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা হ্যান্ড ওভার করেছি তার হাতে। সেখানে আমরা স্পেসিফিক একটি পয়েন্ট দিয়েছি, 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে, তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা আছে সচল। এই প্রবাসীরা এতদিন বঞ্চিত হয়ে আসছে, আর প্রবাসীরা বঞ্চিত হবে না। এই প্রবাসীদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় যে যন্ত্র, এই যন্ত্রে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমরা বলেছি এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পৃথিবীর অনেক দেশ অনলাইনে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তারা তাদের প্রবাসীদের ভোটাধিকার নেই, তাহলে বাংলাদেশ কেন পারবে না? বিশ্ব এগিয়ে গেছে, আধুনিক প্রযুক্তি টেকনোলজি সব এগিয়ে গেছে, তাহলে প্রবাসীরা কেন বঞ্চিত হবে? আমরা চাইলে সুন্দর একটি সিস্টেমের মাধ্যমে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারি। বলেছি নারীরা পিছিয়ে পড়েছে, নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত করেছেন, তাহলে 2 কোটি প্রবাসী যাদের রেমিটেন্সে বাংলাদেশ চলে, তাদের জন্য কেন সংসদে আসন বরাদ্দ থাকবে না? এই আওয়াজ হবে, এটা অবশ্যই যৌক্তিক দাবি, এটা অবশ্যই করতে হবে। প্রবাসীদেরকে ন্যূনতম যে সম্মান, প্রাপ্য যে মর্যাদা, এই প্রাপ্য মর্যাদা অবশ্যই দিতে হবে। অন্যথায় আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, বিপ্লবের যে স্পিরিট, এই স্পিরিট আমরা বাস্তবায়ন করতে পারবো না। প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শহীদ তিতুমীরের বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশে পদে পদে স্তরে স্তরে ভারতীয় দালালেরা, রয়্যাল এজেন্টরা এখনো তাদের আধিপত্যবাদ বিস্তার করে যাচ্ছে। তাই জাগ্রত বাণীকে এই বিষয়ে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বাংলার মাটি হবে বাংলার জনগণের মাটি, এদেশের মাটি হবে এদেশের জনগণের সেই উর্বর ভূমি। এখানে কোনো বিদেশি প্রভু, কোনো বিদেশি আধিপত্যবাদী শক্তি এসে আমাদের উপরে যাতে মাতব্বরি করতে না পারে, তার জন্য আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? ভাই, কথা বলতে হবে। তথাকথিত রাজনীতি আমরা চাই না, আমরা গুণগত পরিবর্তন চাই। 71 সালে যুদ্ধ হলো, 30 লক্ষ মানুষ জীবন দিলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই। 90 সালে এসে আরেকটি লড়াই করতে হলো, স্বৈরাচার বিরোধী লড়াই। সেই লড়াই এখানে যারা রয়েছেন প্রত্যেকে দেখেছেন, অসংখ্য মানুষ জীবন দিলেন। সেই সময় 3 দলীয় জোটের একটি রূপরেখা ছিল, সেই রূপরেখা বাস্তবায়ন হলে আজকে 24 সালে 2000 মানুষকে জীবন দিতে হবে না। আজকে আমরা জীবন দিলাম, বিপ্লব করলাম। এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যদি জনগণের বাংলাদেশ নির্মাণ করতে না পারি, কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করতে না পারি, আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদের আজকে এই মঞ্চে, আগামী 5 বছর পরে এদেশের তরুণদের রাজপথে আমরা জীবন দিতে হবে 100%। তাহলে কি আমরা সারা জীবন জীবন দিতেই থাকবো, মরতেই থাকবো, রক্ত দিতেই থাকবো? আপনারা চান? কথা বলেন। আমরা নিজে রিমান্ডে ছিলাম 15 দিন জেলে, এগুলো তো নাই বলি। তা আমরা ভাই আগামীতে তার রিমান্ডে যেতে চাই না, সেই বাংলাদেশ নির্মাণ করতে চাই যে বাংলাদেশে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করলে কেউ ছেড়ে কি রিমান্ডে যাবে না। এই তাদের সাংবিধানিক অধিকার, এই অধিকার বাস্তবায়ন করতে হবে। আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই সরকার আমাদের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি মনে করি এই সময়ে জনগণের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। কিন্তু এই সরকারের ভিতরে আওয়ামী বিপাত্তা রয়ের দালালরা অন্তর্ভুক্ত হয়েছে। যে সকল রয়ের দালালকে এই সরকারে বিভিন্ন কায়দা কানুনের মাধ্যমে ঢোকানো হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার। কিন্তু তারপরে আপনি পুরো সরকারকে ছেড়ে দেবেন, উল্টে দিবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যাবেন, এটা করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে সফল করতে হবে। প্রয়োজনে এই সরকারের ভিতরে যারা রয়ের দালাল রয়েছে, ভারতের গোলাম রয়েছে, তাদের বহিষ্কারের দাবিতে আমরা আন্দোলন
তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। এই কমিটমেন্ট আমাদের থাকতে হবে বন্ধুগণ। আজকে এই সরকারকে ব্যর্থ করতে অনেকেই ষড়যন্ত্র তৎপর, অনেকেই ষড়যন্ত্র বন্ধ হয়েছে। আমরা তাদের বললাম এই ষড়যন্ত্র বন্ধ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করবেন না। তার ক্ষমতার কোনো লোভ নেই। 85 বছরের একজন বৃদ্ধ মানুষ, তার কিসের লোভ? যারা আজকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার খেস নিয়ে তিনি নির্বাচন দিচ্ছেন না। আরে ভাই, নির্বাচন কেন করছেন? আপনি গিয়ে সরকারকে সংস্কার প্রস্তাব দেন, আগামী 6 মাসের মধ্যে আমরা এটা দেখতে চাই। কিন্তু তারা কেউ সংস্কার প্রস্তাব দেয় না, তারা নিয়ে বলে নির্বাচন চাই। এই হচ্ছে তাদের অবস্থা। কেউ বলে না 3 মাসের মধ্যে এটা করে দেখান। তারা যদি ওই সংস্কার না করে তখন আপনি বলেন আপনারা পারেন নাই, ছাড়েন। কেউ বলেছে সবাইকে নির্বাচন 4বার বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা। আমরা প্রত্যেকবার বলেছি আপনারা নিজেদেরকে পরিশুদ্ধ করেন, উপদেষ্টা পরিষদকে পরিশুদ্ধ করেন এবং কাঙ্ক্ষিত সংস্কার করে নির্বাচন দেন। আজকে উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক সমালোচনা আমরা নিজেরাও করি, আন্দোলন করছি। দেখেন এই উপদেষ্টা পরিষদে অধিকাংশ উপদেষ্টা যারা নিয়োগ পেয়েছে এদের রাষ্ট্র যন্ত্র চালানোর ন্যূনতম অভিজ্ঞতা নেই। এনজিও কেন্দ্রিক উপদেষ্টা পরিষদ বানানো হয়েছে, এগুলো নিয়ে আমাদের অনেক সমালোচনা। আমরা চেয়েছিলাম এই উপদেষ্টা পরিষদে অন্তত একজন প্রবাসীদের মধ্য থেকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা রাখা হবে। অথচ প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা আমাদের অধ্যাপক আসিফ নজরুল স্যার, আমরা ওনাকে স্যালুট জানাই, সম্মান জানাই। কিন্তু আসিফ নজরুল স্যারকে প্রশ্ন করি, উপদেষ্টা আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন সে বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? 2 কোটি প্রবাসীর কি সমস্যা, কি সংকট, এটি আপনি কতটুকু জানেন? তাহলে আপনি ওটা নিয়ে কেন কাজ করছেন? আপনি আইনের লোক, আইনে আছেন, ওখানে থাকেন, আইন ঠিক করেন, আদালত ঠিক করেন। কিন্তু তারা করে ওটাও রেখেছেন, এটাও রেখেছেন, সব একলা খাবো মামু। এই নীতি থেকে বেরোতে হবে। একলা খাওয়ার দিন নেই, যোগ্য লোকদের যোগ্য জায়গায় বসাতে হবে, কাঙ্ক্ষিত লোকদের বসাতে হবে। প্রত্যেকটা লেয়ার থেকে মানুষ নিয়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে ওই উপদেষ্টা পরিষদে, তবেই আমরা একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বন্ধুগণ। যাই হোক, কথা বলবো না, পরিশেষে একটাই কথা, এই নতুন পার্টির প্রতি আমার শুভকামনা, অভিনন্দন থাকলো। আগামীতে তারা